নমস্কার, দক্ষ যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। আজকের আলোচনায় হয়তোবা আমরা তক্ক বা গপ্প হবে না, কিন্তু আমরা কথা বলবো একটা বিষয়ের উপর। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে গিয়ে যে নির্বাচন এবং নির্বাচনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আমরা ইতিমধ্যেই জানি যে আগামীকালকে সারা দেশের তৃতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের রাজ্যের যে দ্বিতীয় দফায় নির্বাচন হওয়ার কথা ছিল 18 এপ্রিল, সেটা পিছিয়ে 23 এপ্রিল করা হয়েছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। তা কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন। সেখানে সমস্ত পার্টির স্বরূপ প্রচার, সমস্ত রাজনৈতিক দলের স্বরূপ প্রচার শেষ হয়ে গেছে, তারা প্রচার শেষ করে ফেলেছেন। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের পাতা থেকে ত্রিপুরার নির্বাচন। সঙ্গে যিনি রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী পুরুষোত্তম রায় বরুণ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। পুরুষোত্তম বাবু, আপনার কাছে প্রথম প্রশ্নটা রাখবো যে আমরা তো সবাই ছাত্র জীবনে রাজনীতি দেখি, নির্বাচনও আমরা দেখি। আমি যদি আপনার ছাত্র জীবনে দেখা নির্বাচনগুলোর কথা একটু যদি আমি আগে শুনি। আমার ছাত্র জীবনে দেখা নির্বাচন সম্পর্কে বলতে গেলে আমার মনে দাগ কেটেছে 1971 এবং 72-এর নির্বাচন। তখন আমি ক্লাস 6 কিংবা 7-এ পড়ি। 71 সনে লোকসভার মধ্যবর্তী নির্বাচন হয়েছিল, সেটার কথা মনে আছে। আর 72 সনে রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছিল। এই দুটো নির্বাচনের স্মৃতি আমার মধ্যে আছে। তখন আমরা বিভিন্ন নির্বাচনের জন্য বিভিন্ন দল প্রচার করছিল, তাদের প্রচার, স্লোগান, স্কোয়াড করা, এগুলো লক্ষ্য করতাম এবং বাড়ির মধ্যেও নির্বাচনী আলোচনা হতো, ভোটের আলাপ আলোচনা। নির্বাচনের উত্তাপটা বুঝতে পারতাম, ভোট হবে। এবং আমরা তখন 6 নং আগরতলা বিধানসভা ক্ষেত্রের মধ্যে ছিলাম। এখন যদিও সেটা 7 রামনগরে পড়ে গেছে। তখন 72 সনের নির্বাচনে 6 আগরতলা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে অজয় বিশ্বাস দাঁড়িয়েছিলেন, আমার মনে আছে। আর সেক্ষেত্রে কংগ্রেস দলের প্রার্থী ছিলেন খুব সম্ভবত রেণুকা চক্রবর্তী। দুজনের মধ্যে লড়াই হয়েছিল মূলত, এবং সেই লড়াইকে কেন্দ্র করে একজন নির্দল প্রার্থীও ছিলেন। নির্দল প্রার্থীর উনি এখন নেই, মারা গেছেন। রামনগর বাড়ি ছিল। উনি প্রায়ই বিভিন্ন নির্বাচন দাঁড়ানোর একটা শখ ছিল। তো ওকে কেন্দ্র করে মজার ঘটনা, মজার প্রচার, এগুলো আমার মনে আছে। তো 72-এর নির্বাচন আমার মনে স্পষ্ট রেখাপাত করেছে। আর 71 সনের লোকসভা ভোটের কথা কিছু বলতে পারি, কারণ তখন গরিবি হটাও স্লোগানটা আমরা শুনতাম। শ্রীমতী ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান। পশ্চিমবঙ্গে বিশেষ পরিস্থিতি, ত্রিপুরাতে 2টো আসন। এইভাবে আমার মনে প্রথম নির্বাচনের স্থিতি বলতে 71 এবং 72 দুটোকে আমি নির্দিষ্ট করে বলবো। আচ্ছা, এবার পুরুষোত্তম রায় বর্মন যখন ছাত্র জীবন ছেড়ে, ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে যখন সে বড় একটা কলেজ জীবনে চলে এলো, সেখান থেকে ইউনিভার্সিটি, তারপর রাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী, সেই ব্যস্ততার মধ্যে মক্কেলদের সঙ্গে কথা বলা, অফিসে যাওয়া, সেখানে গিয়ে বিভিন্ন কেস সামনে পাওয়া, তার মধ্যে যখন একজন আইনজীবী হিসেবে সমাজের এই নির্বাচনটাকে কিভাবে দেখেন? কোন নির্বাচন? এই নির্বাচন, বিভিন্ন নির্বাচন। না, নির্বাচন তো একটা আমাদের গণতন্ত্রের নির্বাচন তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই নির্বাচন যে এখন নির্বাচন হচ্ছে সবার একটি করে ভোট, যাকে বলি আমরা সার্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এটা কিন্তু খুব একটা বেশি দিনের পুরনো নয়। 1952 সনে স্বাধীনতার পর আমাদের দেশে সর্বপ্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হলো। এর অর্থ কি? প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার আছে। সে তার সহায় সম্পদ, বিত্ত, বর্ণ যাই হোক না কেন, প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিক, আগে আমাদের দেশে ভোটের অধিকার ছিল 21 বছর। 21 বছর হলেই প্রত্যেকের ভোটাধিকার আছে। এই প্রথম আমাদের দেশের ইতিহাসে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হলো। এর আগে ব্রিটিশ আমলে আমাদের দেশে নির্বাচন হতো, তখন প্রাদেশিক আইনসভা কিংবা কেন্দ্রীয় আইনসভা নির্বাচন হতো, কিন্তু কিংবা বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, বিশেষত পৌর নিগমগুলো নির্বাচন হতো। সেই সমস্ত নির্বাচনে কিন্তু সবার ভোটাধিকার ছিল না, খুব মুষ্টিমেয় অংশের ভোটাধিকার ছিল। কাদের ভোটাধিকার ছিল? যারা সম্পত্তি আছে, যারা
সম্পত্তি কর দেয়, মিউনিসিপ্যাল ট্যাক্স দেয়, তাদেরই একমাত্র ভোটাধিকার ছিল। তার ফলে কি হতো, সমাজের কিংবা দেশের নাগরিকদের একটা বৃহৎ অংশের সরকার পরিচালনা করার ক্ষেত্রে কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ ছিল না, এবং এটা মুষ্টিমেয়দের মধ্যে সীমাবদ্ধ গণতন্ত্র ছিল যাদের সম্পত্তি আছে। আমাদের দেশে সম্পত্তিবান খুব অল্প সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষের হাতে সম্পদ নেই, এখনও নেই, তখনও ছিল না, বিভিন্ন কারণে নেই। কিন্তু 52-র আগে ব্রিটিশ আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার যা ছিটে ফোটা তখন ছিল ঔপনিবেশিক আমলে, তখন কিন্তু আমরা প্রত্যেকের ভোটাধিকার ছিল না, একটা বিরাট অংশের মানুষের ভোটাধিকার ছিল না, তাদের নাগরিক অধিকার ছিল না। সেই ক্ষেত্রে 52 নির্বাচন আমাদের দেশে একটি যুগান্তকারী ঘটনা, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই যে সবার জন্য ভোট, সবার ভোটের অধিকার, এটা কিন্তু একটা গণতন্ত্রের বিরাট অর্জন। এর জন্য কিন্তু দেশে দেশে, আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে অধিকাংশ মানুষকে সংগ্রাম করতে হয়েছে। এবং নারীদের ভোটাধিকারও কিন্তু আজ থেকে 100 বছর আগে পৃথিবীর অনেক দেশেই ছিল না। 52 সনে আমরা ভারতবর্ষের নরনারী নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকারের ভিত্তিতে আমরা নির্বাচনে গেলাম। সেক্ষেত্রে নির্বাচন তো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ দিক, এবং কোনো মানুষই, কোনো মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। এর অর্থ কি, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ রাজনৈতিক জীব, সমাজ ছাড়া, রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারণ সমাজের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি ব্যক্তি মানুষকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে, তার জীবন, তার বাঁচা, তার ভবিষ্যৎ, তার বর্তমানকে সমাজের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি মানুষকে জড়িয়ে রাখে। সেই কারণে নির্বাচন তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই নির্বাচনে দেশের নাগরিক সবাই কম বেশি অংশগ্রহণ করেন, ভোটাধিকার প্রয়োগ করেন, মতামত তৈরি করেন, অংশগ্রহণ করেন, এবং নির্বাচনের যে উত্তাপ, নির্বাচনের যে ছোঁয়া, এটা সবাইকে স্পর্শ করে। এটা কেউই এর বাইরে থাকতে পারে না, এর বাইরে নির্লিপ্ত থাকা যায় না। এবং নির্লিপ্ত থাকা, এটা কিন্তু নিজের ক্ষতি করা, সমাজের ক্ষতি করা, দেশের ক্ষতি করা। সেই কারণে একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকটি নির্বাচন আমাকে স্পর্শ করে। আমরা বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রার্থীর পক্ষে প্রচার করেছি, কোন দলের পক্ষে প্রচার করেছি, কিংবা নির্বাচনের ইস্যুগুলো আমাদেরকে নাড়া দিয়েছে, পক্ষে বিপক্ষে আমরা মতামত দিয়েছি। প্রত্যেকটি নির্বাচনই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসে। আমি 71-72-এর পর থেকে সবগুলো নির্বাচনের কথাই কম বেশি বলতে পারি, কারণ সেই নির্বাচনগুলোর সাথে একজন নাগরিক হিসাবে, একজন সমাজ সচেতন নাগরিক হিসাবে আমার একটা যোগাযোগ ছিল। এটা শুধু আমার একা নয়, এটা অনেকেরই ছিল, এটা থাকাটাই স্বাভাবিক। যারা বলেন নেই, তারা অস্বাভাবিক কথা বলেন, সেটা স্বাভাবিক কথা নয়। একজন সাধারণ সমাজবদ্ধ নাগরিক হিসাবে প্রত্যেকটি নির্বাচনই আমাকে স্পর্শ করে, আমাকে নাড়া দেয়, আমাকে ভাবায়, আমাকে যন্ত্রণা বিদ্ধ করে, আমাকে আলোড়িত করে, আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, প্ররোচিত করে। সেই কারণে আমি কোনো নির্বাচনের প্রক্রিয়ার বাইরে নই। আমি নির্বাচনে দাঁড়াই না, অনেকেই দাঁড়ান না, কিন্তু না দাঁড়িয়েও আমি কিন্তু নির্বাচনী আবর্তের মধ্যে আমার অন্য সহনাগরিকদের সাথে আমিও থাকি। আমি যদি এবার আপনার চোখে দেখা ত্রিপুরার অন্যান্য নির্বাচনগুলোর সঙ্গে, মানে আগের নির্বাচন, অতীতের যে নির্বাচন হতো সেই নির্বাচনগুলোর সঙ্গে এখনের নির্বাচনগুলোকে একটু তুলনা করতে চাই। প্রথমত বলবো যে এইবার যেটা হয়েছে, এই প্রথম ত্রিপুরাতে আমাদের রাজ্যে লোকসভার 2টো আসন। এই প্রথম এতদিন অবধি, আমি যদি ভুল না বলি, এতদিন অবধি 2টো আসনের লোকসভা নির্বাচন একই দিনে হতো। এইবার প্রথম 2টো আসনে 2 দিনে নির্বাচন হচ্ছে। এটা কিন্তু একটা নতুন নজির, এর কোনো পূর্ব নজির নেই প্রথমত। আর একটা হলো, ত্রিপুরাতে নির্বাচন পিছিয়ে দেওয়া, এরও কিন্তু নজির আর নেই। এবার যেটা হলো, পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রে নির্বাচন ছিল খুব সম্ভবত 18 তারিখ, সেটাকে ডেফার করা হলো, পিছিয়ে দিয়ে আগামীকালকে হচ্ছে। এটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, এটা তো ব্যতিক্রমী ঘটনা। এটা আমি বলবো এই নির্বাচনের ক্ষেত্রে 2টো দিক থেকে এই নির্বাচন অন্যান্য বিষয়ের সাথে, অন্যান্য নির্বাচনগুলো থেকে স্বতন্ত্র। প্রথম হলো 2টো আসনের জন্য 2 দিন নির্বাচন করা, আর দ্বিতীয়ত হলো নির্বাচন পিছিয়ে দেওয়া পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রে। এটা একটা গেল। আর এই তো আমি বলতে পারি। আর যদি বলা যায় যে নির্বাচন সম্পর্কে, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন এখনও আমরা জানি না কি হবে। এই নির্বাচন বহাল থাকবে না নতুন করে নির্বাচন হবে, এটা এখনও তো বলা যাচ্ছে না। কারণ মানুষ দাবি করেছেন, নির্বাচন কমিশন
এখন অবধি কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেননি। তারা বলছেন যে আমরা স্ক্রুটিনি করছি, পর্যালোচনা করছি, এবং প্রতিদিন আমি আইনজীবী হিসাবে দেখতে পাচ্ছি, আজও আমার কাছে কয়েকজন এসেছিলেন যাদেরকে শোকজ করা হয়েছে। নির্বাচনের মাইক্রো অবজারভার কিংবা প্রিসাইডিং অফিসার তারা এসছেন, তাদেরকে নির্বাচন কমিশন শোকজ করেছে, বলেছে যে আমরা আপনি যেই বুথের দায়িত্বে ছিলেন সেই বুথের ভিডিও ফুটেজ আমরা স্ক্রুটিনি করে দেখলাম, সেখানে নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন করার মতো ঘটনা ঘটেছে, নির্বাচনের কেন্দ্রের মধ্যে অবাঞ্ছিত লোকজনদের প্রবেশ হয়েছে, এই ভিডিও ফুটেজ দেখা গেছে, আপনি ব্যাখ্যা করুন, জবাব দিন, কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে বলা যাচ্ছে যে নির্বাচন যে কমিশন কিংবা নির্বাচনী আধিকারিক যে পর্যালোচনা করছেন, সেই পর্যালোচনায় নির্বাচন প্রক্রিয়ায় অনেক অনিয়ম তাদের নজর এসেছে, তারা শোকজ করছেন। সেই কারণেই আমরা ঠিক বলতে পারছি না এই নির্বাচনটা কি বহাল থাকবে না নতুন করে নির্বাচন হবে। যদিও আমি মানবাধিকার সংগঠনের তরফ থেকে আমরা দাবি করেছি পুনর্নির্বাচন করার পশ্চিম ত্রিপুরা আসনে। আচ্ছা, আর আমি যদি বলি এই ধরনের জিনিসগুলা কি আগে কোনোদিন ইতিহাসে কোনোদিন হয়েছিল, বা যদি আমি সেই আপনি যেটা বলছিলেন 71, 72 বা এই মাঝামাঝি সময় কি এই ধরনের ঘটনা ঘটেছিল, বা এই নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন সময় নির্বাচনী আধিকারিকদের শোকজ করা এখন যেটা হচ্ছে আগে? এইটা কিন্তু এইভাবে নির্বাচনী আধিকারিকদের এরকম ব্যাপক শোকজ করার নজির আমার জানা মতে নেই, বোধহয় আর নেই। এই নির্বাচনী আধিকারিকদের নির্বাচনের সাথে যুক্ত প্রিসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার কিংবা বুথ লেভেলে যারা আধিকারিক ছিলেন, নির্বাচন কমিশন যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদেরকে শোকজ করা হচ্ছে। বলা হচ্ছে যে আমরা ভিডিও ফুটেজ দেখে এই আমাদের বেনিয়ম ধরা পড়েছে, এরকম নজির আর কোথাও নেই। আর ভিডিও ফুটেজ অর্থাৎ এইটাও কিন্তু খুব বেশি অতীতের ঘটনা নয়, সাম্প্রতিককালেই নির্বাচন এগুলো করা হচ্ছে। আগে ভিডিও ফুটেজের ব্যবস্থাপনা ছিল না, সিসি ক্যামেরা ছিল না, এখন এগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে। আর এটাও এইবারই প্রথম যে নির্বাচন কমিশন নির্বাচন হওয়ার পর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন বিভিন্ন বুথে, তাদেরকে শোকজ করে বলছেন যে তোমার বুথে এই বেনিয়ম দেখা গেছে, তোমার বুথে ওই সময়ে অবাঞ্ছিত লোকজন বুথের ভেতর ছিল, তুমি ব্যাখ্যা করো। এইগুলো কিন্তু এইবারই প্রথম, আর কোনোবার নির্বাচনে এগুলো অন্তত আমার জানা নেই। আপনারাও নিশ্চয়ই একমত হবেন, এর দ্বিতীয় কোনো নজির আমাদের সামনে নেই। আচ্ছা, পুরুষোত্তম বাবু, আপনিও কথা বলছিলেন দফা নিয়ে, যে প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট। এটা ছোট্ট একটা রাজ্য যেখানে দুটো আসন, সেখানেও 2 দফায় ভোট হচ্ছে। এই যে দফাগুলো করা হয়, যেরকম পুরো ভারতবর্ষ জুড়ে 7 দফায় ভোট হবে লোকসভা ভোট, সেটা পুরো ভারতবর্ষ জুড়ে ঠিক আছে, মানা যায় অনেকগুলো কেন্দ্র একদিনে তো সম্ভব নয়, আলাদা আলাদা দিনে করা হচ্ছে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে বা এই দফাগুলো যে করা হয় সেগুলো কিসের নিয়মে করা হয়, কিসের ভিত্তিতে? এটা তো নির্বাচন কমিশন করে মূলত। তারা প্রথমত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, নির্বাচনের যারা বুথগুলো ভোট নেবেন তাদের নিরাপত্তার দিকটা দেখা, তারপর ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা, তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, অবাধে ভোট দিতে পারেন, তাদের ভোটদান প্রক্রিয়া যাতে বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, তার জন্য নির্বাচনগুলোতে নিরাপত্তা বাহিনী, আরক্ষা বাহিনীর উপস্থিতি প্রয়োজন। তাদেরকে মোতায়েন করতে হয়, তাদেরকে ডেপ্লয় করতে হয়। সেগুলো করার ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের কাছে যত সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী কিংবা বিভিন্ন রাজ্যের বাহিনী পান, সেটাকে তারা বিভিন্নভাবে দেখে টেকে ভাগ করলে, একদিনে নির্বাচন করলে অসুবিধা, সেই কারণে তারা বিভিন্নভাবে ভাগ করেন। এটা নির্বাচন কমিশন করেন, তারা ব্যাপারটা ভালো বুঝবেন, কী করে তারা ব্যবস্থাপনা করবেন, কীভাবে বাহিনীর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, এগুলো দেখেই তারা করেন। এটা তারা ভালো বোঝেন। তবে ত্রিপুরার ক্ষেত্রে এই 2 দিনের নির্বাচন, এটাই মনে করি এটা ত্রিপুরা যে একটা বিশেষ পরিস্থিতি, স্বাভাবিক নির্বাচনের পক্ষে অনুকূল পরিস্থিতি নয়। এটা কিন্তু এই 2 দিনের নির্বাচন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কিন্তু একটা স্বীকৃতি দিল। স্বাভাবিক পরিস্থিতিতে ত্রিপুরার মতো ছোট রাজ্যে একদিনই 2টো আসনে নির্বাচন করা যায়, সেক্ষেত্রে 2টো দিনে বাছাই করা, এটা কিন্তু ত্রিপুরাতে যে বর্তমানে একটা স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে না, এটাকে কিন্তু নির্বাচন কমিশন স্বীকৃতি দিল। এবং ত্রিপুরার বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা হিসাবে এই 2 দিনের নির্বাচন করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার ধারণা। এটা মনে করার যথেষ্ট কারণ আছে। আরেকটা বিষয়ে কথা বলবো, যে নির্বাচন যদি আমরা আলোচনা করি, সেটা একটা অনেকগুলো অংশ থাকে যেগুলো খুব প্রধান বিষয় থাকে। একটা হচ্ছে প্রচার, ইস্তেহার নিয়ে আমি পরে কথা বলছি। এই প্রচারটা নিয়ে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, যদি লোকসভা হয় তাহলে দেশের বিভিন্ন জায়গায় প্রচার করছে, রাজ্যগুলো তো বিধানসভা হলে রাজ্যের বিভিন্ন অংশে প্রচার করছে।
প্রচারে দেখা যাচ্ছে একজন একজনকে বিভিন্ন রকম ভাষা তারা উচ্চারণ করছে, কেউ কাউকে স্পিড ব্রেকার বলছে, কেউ কাউকে এক্সপায়ারি বাবু বলছে। এই যে একটা একটা সুন্দর একটা জিনিস যে নিজের বাচনের মাধ্যমে সেখানে তাদেরকে আঘাত করা, তাদেরকে একজনকে বুঝিয়ে দেওয়া ভাষণের মাধ্যমে, কি বলবেন এই বিষয়টাকে, প্রচার, আগের প্রচার আর এখনের প্রচারের মধ্যে যদি একটু তুলনা করি? প্রচারের ক্ষেত্রে দুটো জিনিস আছে। প্রথমত নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনপ্রিয় স্লোগান আনবে, বিভিন্ন তাদের দলীয় কর্মসূচি, তাদের ইশতেহার আনবে। এটা একটা দিক, এটা একটা গঠনমূলক দিক আছে যে আমরা কি করতে চাই, আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমাদের বক্তব্য কি, এগুলো ইশতেহার থাকে, এই ইশতেহার আনবে, এটা একটা দিক। আরেকটা দিক হলো যেটা আমরা ইদানিং লক্ষ্য করছি নির্বাচনের ক্ষেত্রে, এই যে নির্বাচন হবে এটা নীতির লড়াই। অর্থাৎ আমার কি ভাবনা, এটা তো কোনো মুখের ছবির প্রদর্শনী নয়, কিংবা কার্ড কে দেখতে ভালো, কে দেখতে ততটা ভালো নয়, সেটা নয়। সেটা হচ্ছে যারা নির্বাচনে লড়ছেন তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কি দৃষ্টিভঙ্গি, কিংবা দেশে মানুষের দৈনন্দিন জীবন জীবিকার সমস্যাগুলো আছে, দৈনন্দিন জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো, এগুলো মোকাবেলা করার প্রশ্নে তারা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন, এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে তাদের কি কর্মসূচি, এটাই তো মূলত কর্মসূচির লড়াই হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন যেটা হচ্ছে নির্বাচন মূলত হয়ে যাচ্ছে ব্যক্তিগত খেয়ের জায়গা, এবং ব্যক্তিগত আক্রমণ এটা বড় বেশি হয়ে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক। একদিকে একজনকে প্রচার করা যে যিনি সুপারম্যান, আর এই গণতন্ত্রে তো সুপারম্যান কিংবা সুপার হিরোর কোনো জায়গা নেই। গণতন্ত্রে আমরা তো কাউকে প্রধানমন্ত্রী করার জন্য নির্বাচন হচ্ছে, যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন নয়। এখানে 547 জন কিংবা 544 জন সাংসদ নির্বাচিত হবেন, তারা দিল্লিতে বসে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা হবেন তারা তাদের নেতা ঠিক করবেন। এটাই হচ্ছে নির্বাচন। ভারত এত বড় দেশ, এত বিশাল বৈচিত্র্যে ভরা দেশ, এখানে এতগুলো ভাষা, এতগুলো সংস্কৃতি, এতগুলো ধর্ম, এতগুলো কৃষ্টি, অনেক, এই যে ভারতবর্ষের গণতন্ত্রের বৈশিষ্ট্য, এটা প্লুরালিটি, এটা বৈচিত্র্যের মধ্যে আমরা আছি, এটাই আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্য। সেখানে ব্যক্তি নির্ভর প্রচার, কারোর ছবি দেখিয়ে ভোট দেওয়া, কোনো সুপারম্যান কিংবা সুপার হিরো এসে জাদু করে আমাদের সব সমস্যার সমাধান করে দেবে, এটা তো সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই নির্বাচনে এটা ক্রমশ একটা ব্যক্তিগত খেয়ের জায়গা হয়ে যাচ্ছে। বিরোধী দলের কিংবা শাসক দলের প্রধানকে আক্রমণ করা, উল্টো দিক থেকে বিরোধী দলের প্রধানকে আক্রমণ করা, এটা খেয়ের পর্যায়ে চলে যাচ্ছে। এখানে নীতি, আদর্শ, কর্মসূচি এটা গৌণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু সুস্থ গণতন্ত্রের পক্ষে অনুকূল পরিবেশ নয়। আমরা নির্বাচনকে ক্রমশ কতগুলো ব্যক্তির লড়াইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষ নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদের নির্বাচনের মতো করে দেওয়া। এতে কি হয়, যখন ব্যক্তিগত ইমেজগুলো প্রাধান্য পায়, কার দাড়ি ভালো, কার দাড়ি ভালো করে ছাটা, কার চশমার ফ্রেম ভালো, কে কি খেলো, কে কি পোশাক পরলো, কার বুকের ছাতি কতটা, এটা যদি নির্বাচনের প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের নজর মূল সমস্যাগুলো থেকে সরে যায়। যেটা নির্বাচনে সুস্থ বিতর্ক হোক, আমরা ভারতবর্ষে কোন জায়গায় আছি, আমরা আগামী 5 বছরে কোন জায়গায় যাব, এখন আমাদের সামনে কি কি সমস্যাগুলো, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি, এই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, কোন রাস্তায় এগোবো, কেন বর্তমান সমস্যার এই বর্তমান এই হাল থেকে উত্তরণের রাস্তা কিনে নিয়ে বিতর্ক হোক। এই বিতর্কে সবাই অংশগ্রহণ করুক, মানুষকে বিভ্রান্ত করা নয়, মানুষের সামনে তথ্য রাখা হোক, প্রকৃত তথ্য, যাতে মানুষ সব দিক সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তার অভিজ্ঞতার বিনিময়ে, তার অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে, যাতে মানুষ আবেগতাড়িত না হয়। আমরা দেখছি কি, এখন নির্বাচনের প্রাক্কালে মানুষকে আবেগতাড়িত করার চেষ্টা হচ্ছে। সেখানে এক ধরনের বিষয় আনা হচ্ছে, সেখানে যুদ্ধংদেহী মনোভাব, এখানে উগ্র জাতীয়তাবাদ চলে আসছে, এখানে বিদেশি রাষ্ট্রে চলে আসছে। এতে কি হচ্ছে, এতে যে আমার দেশের সামনে যে মূল সমস্যাগুলো, এই সমস্যাগুলো সম্পর্কে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দায়িত্ব এড়িয়ে তারা পারস্পরিক কাদা ছোড়াছুরির মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। এতে কিন্তু মূল ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সুস্থ
ইঙ্গিত নয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে মনে করবো এই নির্বাচনে যেটা এখন হচ্ছে, এখন নির্বাচনে এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে এই যে অর্থবলের প্রাধান্য, পেশি শক্তির প্রাধান্য, এটা ধর্মীয় আবেগের প্রাধান্য, এগুলো কিন্তু আমাদের গণতন্ত্রের সামনে এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সামনে একটা ব্যাপক চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে। অর্থশক্তি, কালো টাকা, আজকে কেরলে তামিলনাড়ুতে দেখলেন ভেলোরের মতন জায়গায় নির্বাচন বাতিল করতে হলো। কালো টাকার প্রচণ্ড প্রভাব নির্বাচনে, ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করা, কোথাও ধর্মের নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা, কোথাও জাতের সুশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা, এবং অর্থবলের প্রাধান্য, কালো টাকার প্রাধান্য, এটা কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করছে। এটা দিন দিন বাড়ছে, আগে এটা ছিল না, এখন দিন দিন এইভাবে যদি অর্থবলের প্রাধান্য নির্বাচনে চলে আসে, তাহলে কি হবে, গণতন্ত্রের যে নির্যাস এটা দুর্বল হয়ে যাবে। আজকে কর্পোরেট হাউসগুলো তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, তারা বৃহৎ মিডিয়াকে তারা প্রভাবিত করবে। বৃহৎ মিডিয়ার মধ্যে আসল জিনিসগুলো আসবে না, সেখানে প্রার্থীর হেয়ার স্টাইল নিয়ে আলোচনা হবে, প্রার্থীর ড্রেসিং স্টাইল নিয়ে আলোচনা হবে, প্রার্থীর কী কী পোশাক আছে সেটা নিয়ে আলোচনা হবে। এটাই এদিকে নির্বাচনকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমাদের দেশে আছে। যদি সেদিকে নির্বাচনকে নিয়ে যাওয়ার চেষ্টা সফল হয়, তাহলে কিন্তু আখেরে আমাদের গণতন্ত্রের ভিতটাই দুর্বল হয়ে যাবে। মানুষের দৈনন্দিন সমস্যা, জীবন জীবিকার সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে গণতন্ত্র তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। সে আর একটা জিনিস পুরুষোত্তম বাবু, যে নির্বাচনে কিন্তু ইস্তেহারও কিন্তু একটা বিশাল বিষয়। আর ইস্তেহারের মধ্যে এই যে সমস্যাগুলো, যে কোনটা আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত, আগামী 5 বছরে দেশ কি করবে, আগামী কয়েক বছরে দেশকে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে, কোন বিষয়গুলোকে তাদের ইয়ের মধ্যে আনতে হবে, কোন বিষয়গুলোর উপর কাজ করতে হবে, এটার জন্য কিন্তু ইস্তেহার একটা বিরাট জায়গা, যে মানুষের সামনে তুলে ধরা যে এই বিষয়গুলো এখন আমাদের মানে যেটা দরকার সেগুলোই আমাদেরকে দেখে আমরা এগুলোকে পূরণ করব আমাদের ভোট দিন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জায়গাতে ধর্মীয় জিনিস আনা হচ্ছে, বিভিন্ন মানে একটা ইস্তেহার হয়ে গেছে, একটা যেন একটা মানে বিস্কিট দেখানো হয়েছে, সেটাকে দেখে মানুষ ভোট দেবে, সেটা খেতে পারবো আমরা। এটা তো নির্বাচনে ধরুন, দেখুন আমি যদি বলি, এই নির্বাচনে যারা ক্ষমতায় আছেন, যারা 5 বছর ধরে ক্ষমতায় ছিলেন, তাদের দায়িত্ব কি, তারা 14 সনে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কতটা করলেন, কতটা করতে পারলেন না, তারা হিসাব দেওয়া। এখন ধরুন আমি যদি হিসাবটা আমাকে দিতে হয়, তাহলে আমাকে অনেক অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি বলবো যে আমি এতটুকু করেছি, অন্যরা বলবেন আপনি এতটুকু করেননি, এই আলোচনা হবে অনেকগুলো। আমি সেই বিস্তৃত নজিরে যাচ্ছি না, 2014 সনে কী বলা হয়েছিল, এখন কি হচ্ছে, এই যে হিসাব নিকাশ দেওয়া। আমি 14 সনে এই প্রতিশ্রুতি রেখেছিলাম, আমি 19-এ দাঁড়িয়ে এতটা করতে পেরেছি, এতটা করতে পারিনি, এখানে অন্তরায় ছিল, এখানে আমার সাফল্য, এখানে আমার ব্যর্থতা। তাহলে একটা হিসাব নিকাশের জায়গায় আসে অডিট, পাবলিক অডিট, সোশ্যাল অডিট, ভোটাররা অডিট করলেন। এটা একটা ঝুঁকির ব্যাপার আছে। এই অডিটটা যদি হয়, আমার দুর্বলতা ভোটারদের সামনে ধরা পড়তে পারে। এখন আমি এটাকে এড়ানোর জন্য আমি অন্য বিষয় নিয়ে এলাম, আমি এখানে যুদ্ধ নিয়ে এলাম, আমি এখানে শ্রীলঙ্কার বিষয় নিয়ে এলাম, আমি এখানে আবেগ নিয়ে এলাম, আমি এখানে মন্দির মসজিদের প্রশ্ন নিয়ে এলাম, আমি অন্য অনেকগুলো স্পর্শকাতর বিতর্কিত বিষয় নিয়ে এলাম, যেগুলো দিয়ে আবেগ তৈরি করা যাবে। তাহলে কি হবে, আমার এই অডিটেড ব্যাপারটাকে আমি এড়িয়ে যেতে পারবো। এটা কিন্তু এই নির্বাচন আমি এখন অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এই জায়গা থেকে সরে নির্বাচনের পথটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা কৌশল খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে। এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা এই নির্বাচন এখন অবধি আমি লক্ষ্য করছি। আর নির্বাচনের ক্ষেত্রে ইস্তেহারটা কি রকম হওয়া উচিত, যাতে সেটা মানুষ দেখে বুঝতে পারে, সেখানে যাতে মানুষ দেশের আসল বিষয়গুলোকে জানতে পারে, যে এগুলোর উপরেই একটা রাজনৈতিক দলের ইস্তেহার তৈরি করা দরকার। তা তো নিশ্চয়ই। আমি যেটা মনে করি একজন নাগরিক হিসাবে, আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা ধরুন কর্মসংস্থানের প্রশ্ন। গত 43 বছরে আমাদের দেশে এতটা প্রকট কর্মহীনতা হয়নি। বেকারি প্রচণ্ডভাবে বাড়ছে, আমাদের অর্থনৈতিক বৃদ্ধি যতটুকু হচ্ছে সেই অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, কাজের সুযোগ নষ্ট হচ্ছে, গ্রামীণ বেকার, শহরে বেকার, শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার একটা ভয়াবহ জায়গায় চলে গেছে। এটা কী করে সমস্যা, এটা বড় সমস্যা। এই ক্ষেত্রে আমাকে আমার নির্বাচনী ইস্তেহারে সেই জায়গায় এটা যাওয়া দরকার। এখন আমাদের দেশে আর একটা সমস্যা হচ্ছে কৃষির সমস্যা, কৃষি সংকট। আগে
আমরা আমাদের দেশে এখনও 50%, আমাদের অর্থনীতির 50% কৃষির উপর নির্ভরশীল, 50 থেকে 50-এর অধিক। এবং আমাদের দেশের একটা গ্রামীণ জনসংখ্যাটা বিরাট অংশ কৃষির উপর নির্ভরশীল। আগে কৃষির সমস্যাটা খুব একটা আমাদের সামনে আসতো না, কৃষকরা আত্মহত্যা করছেন, কিন্তু কৃষির সমস্যা নিয়ে আমরা মধ্যবিত্তরা, শহরের মানুষ, মিডিয়াতে খুব একটা আলোচনা হতো না। কিন্তু গত 1 বছর ধরে মূলত এই নাসিক থেকে মুম্বাই এই 200 কিলোমিটার কৃষকদের দীর্ঘ পদযাত্রা সারা দেশের নজর কৃষি সমস্যার দিকে টেনে নিয়ে গেছে। এক কৃষকরা আত্মহত্যা করছেন, কৃষি ঋণের প্রশ্ন আছে, কৃষিতে কৃষকরা আগ্রহ হারাচ্ছেন, একটা গ্রামীণ বেকার বাড়ছে। এই যে কৃষি সমস্যা, এটা তো আমাদের আলোচ্য বিষয় হওয়া দরকার। মূল্য বৃদ্ধি, কি করে মূল্য বৃদ্ধি রোধ করা যায়, এটা দুর্নীতি, সমাজ জীবনে দুর্নীতির জায়গায় চলে যাচ্ছে, সমাজের সর্বস্তরে দুর্নীতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে যেটা আছে সামাজিক ন্যায়ের প্রশ্ন, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, অনগ্রসর সম্প্রদায়, তাদের সামাজিক ন্যায়, তাদের সমানাধিকার, তাদের গণতন্ত্র, শ্রমিক কৃষকদের অধিকার, এগুলো তো মূল আলোচ্য বিষয় হওয়া দরকার। কিন্তু আমরা দেখছি যে এগুলোতে নিয়ে রাজনৈতিক দলগুলো খুব একটা আগ্রহী নয়, এবং মূলত যারা ক্ষমতায় আছেন তারা এই দিকটাকে খুব সন্তর্পণে এড়িয়ে যেতে চান। তার জন্যই তারা আমি একটা মন্দিরের প্রশ্ন নিয়ে আসেন, আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করি, মন্দির দিয়ে কি বেকারি কমবে? একটা বাড়তি মন্দির হলে কি আমাদের দেশের বেকারদের ক্ষুধার বেকারের যন্ত্রণা কমবে? কিংবা একটা বাড়তি মসজিদ হলেই কি সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি হবে? কিংবা সংখ্যালঘুদের উন্নয়ন হবে? কিংবা আরেকটা গির্জা হলেই কি নারীদের নিরাপত্তা সুরক্ষিত হবে? মন্দির, মসজিদ, গির্জা দিয়ে তো দেশের জনগণের মৌলিক জীবন জীবিকার দৈনন্দিন সমস্যাগুলো সমাধানের কোনো রাস্তা হয় না। কিন্তু এটাকে মানুষের আবেগকে ঘোলা করার জন্য, মানুষকে আবেগতাড়িত করার জন্য, মানুষকে আবেগের কারণে কঠিন সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার জন্য এগুলোকে আজকে নির্বাচনে সামনে নিয়ে আসা হচ্ছে, এবং এটা করা হচ্ছে অত্যন্ত সুকৌশলী। এর জন্য গভীর চিন্তা ভাবনা কাজ করছে, যাতে করে কঠিন কর্কশ বাস্তবের মুখোমুখি না দাঁড়িয়ে আমরা আবেগের উপর নির্ভর করে জনমতকে বিভ্রান্ত করা যায়, তার জন্য একটা সুকৌশলে প্রচেষ্টা আমি লক্ষ্য করছি এবারের নির্বাচনে। পুরুষোত্তম বাবু, শেষ প্রশ্ন করব। নির্বাচনের সময় মানুষের যেটা খুব একটা অভিযোগ থাকে, একটা ক্ষোভ থাকে, যখন তাদের সঙ্গে কথা বলা হয় এই বিষয়গুলো উঠে আসে যে নির্বাচনের সময় নেতা নেত্রীদের বা মন্ত্রী আমলাদের দেখা যায় যে তারা বাড়িতে এসে কথা বলছেন, এসে বাড়ির ঘরে ঢুকে যাচ্ছেন যে আমাকে ভোটটা দেবেন, কিন্তু মাসিমা, কাকু আমাকে ভোটটা দেবেন। এই যে মানে মিশে গিয়ে কথা বলা, যেই নির্বাচন শেষ, কেউ ভোটে জিতে গেল, সেই প্রার্থীর আর দেখা নেই নির্বাচনের মানে ওই এলাকার আশেপাশে দেখা নেই, এটা অনেকের ক্ষোভ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন গণতান্ত্রিক ব্যবস্থায় একজন মন্ত্রী বা নেতা মানুষের সঙ্গে কিরকম রিলেশন হওয়া উচিত, সম্পর্কটা কিরকম হওয়া উচিত, সমস্ত শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর জুড়ে, এটা আমি একটা কথা বলবো। এই যে তবু তো আমাদের রাজনীতিক দিয়ে আমাদের রাজনৈতিক ব্যবস্থার অনেক দোষ ত্রুটি আছে, আমাদের রাজনীতিকদের অনেক দোষ ত্রুটি আছে। আদর্শের জন্য রাজনীতি এখন অনেকেই করেন না, অনেকেই রাজনীতিকে ব্যবহার করেন অর্থ কামানোর জন্য, পেশি শক্তিকে সুরক্ষিত করার জন্য, এটা ঘটনা। তারপরও আমাদের রাজনৈতিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতি 5 বছর অন্তর মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে আসতে হয়। অন্য কোনো ব্যবস্থায় কিন্তু, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই ধরনের দায়বদ্ধতা কিংবা জবাবদিহির ব্যবস্থা নেই। রাজনীতিকদের আমরা যতই দোষ দিই, গালাগাল করি, কিন্তু 5 বছর অন্তর আমার কাছে সুযোগ আছে যারা আমার কাছে এলেন না তাদেরকে সরিয়ে দেওয়ার। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এরকম জবাবদিহি, আমলাদের জবাবদিহির কোনো ব্যবস্থা নেই। যা খুশি করতে পারেন, অনেক ক্ষেত্রে আমি নাম বলবো না, তারা যা খুশি করতে পারেন, তাদের জবাবদিহি করার কোনো ব্যবস্থা নেই। তাদের মানুষের কাছে আসতে হয় না, রাজনীতিবিদদের মানুষের কাছে আসতে হয়। মানুষ 5 বছর পর হলে তাকে শিক্ষা দেওয়ার সুযোগ পান, এটা একটা দিক আছে। আরেকটা দিক হলো নির্বাচনের সময় রাজনীতিবিদরা যতটা মানুষের কাছে থাকেন সারা বছর থাকেন না, যারা থাকেন তারাই ফসলটা কুড়ুন। অনেকে সারা বছর না থেকে বিভিন্নভাবে গ্ল্যামারকে ব্যবহার করে, বিভিন্নভাবে প্রচার মাধ্যমে তার দখলকে ব্যবহার করে সুকৌশলে সেই ঘাটতিটা পুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এটা তো নিশ্চয়ই যারা রাজনীতি করেন, রাজনীতি আদর্শের জন্য হয়, রাজনীতি যদি কেরিয়ারের জন্য না হয়, রাজনীতি যেন মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে তো তাকে সবসময় মানুষের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হয় এবং মানুষের সাথে মিশে থাকতে হয়
এটা যারা করেন তারাই মানুষের নারীর স্পন্দন জানেন। এটা কিন্তু অনেকেই করেন না। অনেকেই রাজনীতিকে নির্বাচনের সময় ততটা সক্রিয় থাকেন, বাকি 5 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর একটা বিষয় হলো জনপ্রতিনিধিদের সাথে যে যারা নির্বাচক মণ্ডলীর সাথে নির্বাচিতদের একটা নিবিড় যোগাযোগ থাকতে হবে, এখানে যাতে দাতা এবং গ্রহীতার সম্পর্ক না হয়। এবং সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে 5 বছর নয়, আর দরকার হলে যাতে 5 বছরের মধ্যে আমি যদি আমার জনপ্রতিনিধির আচরণে সন্তুষ্ট না হই, আমাকে রিকল করার ব্যবস্থা থাকতে হবে, তাকে ফিরিয়ে আনার, তার সদস্যপদ বাতিল করা, যাকে আমরা রাইট টু রিকল। এই রাইট টু রিকল কিন্তু আমাদের গণতন্ত্রে এখনো নেই। আমাকে 5 বছর অবধি অপেক্ষা করতে হবে। আমি একজনকে নির্বাচন করলাম, সে কতগুলো প্রতিশ্রুতির ভিতরে নির্বাচিত হলেন, কিন্তু দেখা হলো নির্বাচিত হয়ে সে ডিগবাজি খেলেন, আয়রাম গয়রাম হয়ে গেলেন। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, পদের প্রলোভনে সে যে প্রতিশ্রুতি নিয়ে ভোটে জিতলেন তার বিপরীত কাজ করলেন। সেক্ষেত্রে কিন্তু ভোটারদের 5 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু যেটা দাবি উঠছে, এই দাবি পৃথিবীর অনেক দেশে মেনে নেওয়া হয়েছে, মাঝের সময়ে যদি নির্বাচক মণ্ডলীর একটা সংখ্যাগরিষ্ঠ অংশ নির্বাচিত প্রার্থীর প্রতি বিরূপ হন, তাহলে সেক্ষেত্রে তাকে রাইট টু রিকলের সুযোগ দেওয়া আছে। এটার ব্যবস্থা আমাদের দেশেও, আমাদের নির্বাচনের অনেক সংস্কার প্রয়োজন, আমাদের গণতন্ত্রের অনেক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলোর অন্যতম একটা হচ্ছে জয়ী প্রার্থীদের রিকল করার একটা ব্যবস্থা, সুযোগ নির্বাচক মণ্ডলীর হাতে তুলে দেওয়া প্রয়োজন। একেবারেই। আমরা কিন্তু একটা সময় দেখি যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের সময় আমরা খুব নেতা মন্ত্রীদের আমাদের কাছে দেখি, কাছে এসে বলছেন কাকিমা আমাকে ভোটটা দেবেন, কাকু আমাকে ভোটটা দেবেন। যেই নির্বাচন শেষ, প্রার্থী জিতে গেল, কাকু কাকিমাকে আর চেনা হয় না, বা সেই এলাকায় বা সেই নির্বাচনী এলাকায় কিন্তু তাদেরকে আর দেখা যায় না। অনেকেই অভিযোগ করেন, সেটা কথা বললে এই অভিযোগগুলো আসে। এবং দাদাও যে কথাটা বলছিলেন যে হ্যাঁ, সেটা 5 বছর হলেও তো এই বিষয়টাতে আমরা সেই নেতা মন্ত্রীদের বা আমলাদের সেখানে গিয়ে দাঁড়াতে হয়, কথা বলতে হয় তাদের সঙ্গে, কিন্তু অন্য ব্যবস্থায় তো এটা নেই। কিন্তু 5 বছরে হলো জনতার কাছে যেতে হয়, সেই বিষয়গুলোকে তুলে ধরতে হয় যে আমরা এই 5 বছর এটা করেছি, আগামীতে আমরা এটা করব। কিন্তু যাই হোক, তারপরও আরেকটা জিনিস দেখতে হবে, যাতে এই 5 বছরের মাঝামাঝি সময়েও যাতে আমরা তাদেরকে তাদের যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটে জিতে আসবে, সেই প্রতিশ্রুতি যদি তারা পালন না করে, তাহলে যাতে তাদেরকে আবার সেই 5 বছরের মধ্যেও আমরা আমাদের অভিমত জানাতে পারি যে না, আমাকে তোমার পছন্দ হচ্ছে না, আমরা পুনরায় নির্বাচন বা অন্য কিছু একটা ব্যবস্থা চাই। এবং তার পাশাপাশি দেখতে হবে যে ইস্তেহার, নির্বাচনের একটা বিশাল বিষয় হচ্ছে কি ইস্তেহার, মানুষকে কিছু দেখানো যে আমরা 5 বছর আমরা যদি জিতে আসি আমরা এই জিনিসগুলো করব। সেখানে যেন ভুল তথ্য না দেওয়া হয় বা ভুল কথা না বলা হয়, যেটা অবাস্তব। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অবাস্তব কিছু দেখিয়ে যে মানুষকে বলা হচ্ছে আমরা এলে এটা দেব, কিন্তু যেই নির্বাচন শেষ দেখা যাচ্ছে এই জিনিসগুলো আর পূরণ হচ্ছে না। সেখানে তো মানুষকে বোকা বানানো হচ্ছে। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা মাথায় রাখতে হবে, নেতা বলুন, মন্ত্রী বলুন, সবাইকে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে। এবং আগামীকালকে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, 3য় দফা, সারা দেশ জুড়ে 3য় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমাদের রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন হবে লোকসভার। সেখানে আমরা আশা করছি সবাই সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে কালকের নির্বাচন আমরা অবাধ শান্তিপূর্ণভাবে পালন করব, এবং উৎসবের মেজাজে আমরা এই নির্বাচনটিকে উদযাপন করব। আজকের মতো তর্ক যুক্তি গপ্প এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।